যৌবনের দেবাকে আগুনটাকে এক হাওয়াতে নিভিয়ে দেও। আমি উত্তেজিত হয়ে গেছি, আমি উত্তেজিত হয়ে গেছি। আর তো কিছু করার নাই রে। তোমাকে যদি আমি না থামাই, তুমি তো আমার অবস্থা খারাপ করে দেবে। তুমি আমার অনেক গোপন কথা জেনে গেছো। জেনেছো না? জেনেছো না? তুমি আমাকে বুঝিয়ে দেবে, আর তখন আমি ওই অসম্মানের গলায় দড়ি দিয়ে টুক করে ঝুলে পড়তে হবে। তা কি করে হয় চাপা? কাছে এসো শোনা, আর সম্মান বাঁচানোর চেষ্টা করো না। কাছে এসো। একদম চিৎকার করবি না। কাছে আয়, কাছে আয় বলছে, ওই কাছে আয় বলছে। একদম দাদা বলে ডাকবি না, একদম ডাকবি না। ওই দাদা শব্দটা মুখে উচ্চারণ করলে তোকে আমি ওই দাদা বোনের সম্পর্ক বুঝিস না? তুই জানিস না তুই দাদা ডাকের মূল্যায়ন করতে পারিস না? না পারিস না, পারিস না। ওই একটা ডাক আমার মতন জানোয়ারকে থামিয়ে দিয়েছে। ওরে চাপা, আমার ঠিক কোনো বোন নেই রে চাপা, আমার ঠিক কোনো বোন নেই। আমার তো ইচ্ছে করে প্রত্যেক ভাই ফোটার দিন কেউ আমার কপালে ফোঁটা দিয়ে বলো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাঁটা। আমার তো ইচ্ছে করে কেউ আমার হাতে রাখি পূর্ণিমার দিন রাখি পরিয়ে দিয়ে দাদা বলে ডাকো। আমি ডাকবো দাদা। চাপা, ওরে চাপা। হ্যাঁ দাদা, আমি প্রত্যেক ভাই ফোঁটায় তোমার কপালে ফোঁটা দিয়ে বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাঁটা। আর প্রত্যেক রাখিতে তোমার এই হাতে রাখি পরিয়ে দেবো। আমি যে তোর সঙ্গে বিরাট খারাপ ব্যবহার করেছি রে চাপা। ও ঈশ্বর, তুমি আমাকে শাস্তি দাও, তুমি আমাকে শাস্তি দাও, তুমি আমাকে শাস্তি দাও। তোমার ওই অনুশোচনায় যে তোমার শাস্তি গো দাদা। তুই আমাকে ক্ষমা করে দেব দাদা। হ্যারি চাপা, তুই আমাকে ক্ষমা করে দে দাদা। থাম দাঁড়া চাপা, থাম দাঁড়া। কে? ভীমা? হ্যাঁ সাহেব, আমি বলছি। শোন ভীমা, চাপা আজ থেকে শুধু তোর বোন নয় রে ভীমা, ও আমারও বোন। হ্যাঁ রে ভীমা, তুই যেখান থেকে পারিস একটা রাখি কিনবি, একটা সোনার হার কিনবি, আর একটা দামি বেনারসি শাড়ি কিনবি। আর তুই টাকার জন্য ভাবিস না ভীমা, তুই টাকার জন্য একদম ভাবিস না। ওই টাকা ওই ক্যাশিয়ারের কাছ থেকে নিয়ে নেবে। কিন্তু সাহেব, এখন তো রাখির সময় নয়, বানাতে গেলে তো সময় লাগবে। লাগুক সময় লাগুক, কথার উপর কথা বলিস, একটা কথা শুনিস না। আমি তোকে যেমন যেমন বললাম তুই সেগুলো নিয়ে এক্ষুনি বাগান বাড়িতে চলে আসবি। রাখছি। ঠিক আছে সাহেব। দাদা, দরকার ছিল এসবের আবার দাদা? আনমোনা রে বোন, আনমোনা, তুই যে আমার ছোট বোন রে। হ্যাঁ রে, এখন তুই দাদা বলে ডাকিস না রে, এখন তুই দাদা বলে ডাকিস না। আগে তোকে সোনার হারটা পরিয়ে দেব, তুই শাড়ি পরবি, তুই আমাকে রাখি পরাবি, তারপর প্রণাম করবি, তারপর তুই আমাকে দাদা বলে ডাকবি। আর আমি তোকে আশীর্বাদ করবো। হ্যাঁ দাদা, সেই আশীর্বাদে শুরু হবে আমার নতুন জীবন। সে তো বুঝলাম রে চাপা, সে তো বুঝলাম, কিন্তু ভীমা বললো ওর আসতে দেরি হবে। এই সময়টা এখন কি করি বলতো চাপা? এই সময়টা কি করি? কি করবে? এই সময়টা কি করা যাবে বলতো চাপা?
এই সময়টায় আমরা আবার আগের মেনুতে ফিরে যাই। হ্যাঁ, আমি তোর নয়, তুই আমার বড় নয়। তাহলে আপনি কে? তুই আমার বাগানে বাড়ির রক্ষী। আমার মতন জানোয়ারের কাছে ভয় সাজতে এসেছে। কেমন মন সাজালাম, খুশি হয়েছে তো? দেখে মনে হচ্ছে তুমি একেবারে অচৈতন্য হয়ে গেছো। এখানেই শুয়ে দেখো, ঠিকঠাক শুয়ে দেখো। কিন্তু ভীমা এসে যদি এই অবস্থায় থাকে তাহলে তো সম্পর্ক আছে। না 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 না, ভীমা আসার আগেই আমাকে যেমন করে বিনে থেকে ফুটে যেতে হবে। আগে 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 এটাকে ভাবি। বিট্টু, আগে শালা এটা কথা ভাবি, তারপরে ওই বিট্টুর কথা ভাবো। তুমি ওখানে শুয়ে থেকো তেজস্বিনী। আমি আসি। আমি তাহলে আসি। এ আমার ছোট বউ বড় আদরে ছোট বউ শুয়ে আছে। ছোট বউ বড় আদরে। কি হয়েছে তা আমি এক্ষুনি বলতে পারবো না। আগে চাপাকে হাসপাতালে নিয়ে চলো। বিট্টু আমাকে খবরটা দিয়েছে। চলো, ওকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলো। হ্যালো হ্যালো, অনেক টাকা থানা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বড়বাবু কথা বলছি। এক্ষুনি এক্ষুনি লালমোহন গাঙ্গুলি বাড়িতে একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিন। ওভার। কি ব্যাপার বিলাস, এত হন্তদন্ত হয়ে চললে কোথায়? আরে ঘর যাবো তো স্যার, ঘর যাবো। আজকে আজকে আমার খুশির দিন বটে। খুশির দিন? খুশিটা কেন বিলাস? আমার আমার বিট্টুর শরীরে না কোনো অসুখ নাই। আমার বিট্টু এবার ভালো হয়ে যাবে। বাহ, এ তো বেশ খুশির খবর। আমরা তোমার বাড়ি যাচ্ছিলাম। আমার বাড়িতে যাচ্ছিলেন স্যার? হ্যাঁ, ওই ছোট্ট বিট্টুর জবানবন্দি নেওয়ার জন্য। ওর সাক্ষীতেই আমরা এই মানিকডাঙ্গা থেকে পাপের বিনাশ করব। আমি একটু কাজ সেরেই তোমার এখানে আসছি। তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো। মুখার্জি বাবু, আপনিও চলে আসুন। ঠিক আছে, আপনারা এখন আমি আসতেছি। কাজল দিদি, আমার বিট্টুর শরীর ভালো হয়ে গেছে গো। সে এবার বাঁচবে, সে এবার খেলাধুলা করবে। কি বলছো বিলাসদা? আমার বিট্টুর কিচ্ছু হয়নি। না কাজল দিদি না, ও গায়ে ডাক্তার ভুল রিপোর্ট দিয়েছিল। ও ডাক্তার বলেছে বিট্টু শরীরে কিচ্ছু হয় না। ওগো ঈশ্বর, সত্যি তুমি আছো ঠাকুর, তুমি আছো। বিলাসদা, তুমি বাড়ি যাও, আমি বিট্টুর জন্য কিছু খাবার আর খেলনা নিয়ে আসছি। ঠিক আছে কাজল দিদি, ঠিক আছে। ঠিক আছে কাজল দিদি, তুমি তাড়াতাড়ি করে যাও, আমি আসতেছি। বিট্টু, আরে বিট্টু, আরে এতখানি বেলা হয়ে গেল, তুই এখন পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আরে উঠ উঠ, ঘর ছেড়ে বাইরে এসে দে।
হ্যাঁ, তোর সাথে দেখা করার জন্য কে আসেছে বটে? বিট্টু, আরে বিট্টু! বিট্টু কোথায়? ও ঘরে বুঝি? হ্যাঁ গো স্যার। ঠিক আছে, আমি দেখছি। আসলে কি জানেন স্যার, সারা রাত ধরে বাবা মা ঘুরে ঘুরে কাঁদে, তাই হয়তো। হ্যাঁ, তবে তবে এবার না ওই বড় বাবুকে দেখে চমকে যাবে, এবার থেকে কথা বলতেই হবে। মুখার্জি বাবু, স্যার তো এখন এলো নাই, তো দেরি হচ্ছে কিনা? বিলাস, তোমার ভাগনা বিট্টু আর কোনোদিন কথা বলবে না বিলাস। আমার বিট্টু, আমার বিট্টু, বিট্টু, আমার বিট্টু আমাকে ছেড়ে দিতে পারে গেলে ও ডাক্তার বলেছে আমার বিট্টু ভালো হয়ে গেছে। বিট্টু, একটু দেখ না রে, আমি তোর জন্য নতুন নতুন জামা কাপড় কিনে আনেছিল। বিলাস, স্যার ঘরের মধ্যে কি দেখলেন স্যার? দেখলাম এই বিট্টুর পেটের কাছে রক্তে ভেসে যাচ্ছে, মনে হচ্ছে কেউ কিছুক্ষণ আগে ছুরি মেরে ওর পেটটা স্ট্যাব করে গেছে। This case is a murder. ওরম করে বলবে নাই, আমার বিট্টুকে কেউ মারতে পারবে না। বিলাস, বিট্টু, বিট্টু রে, বিট্টু! বিলাসদা! বিট্টুকে খাবার আর খেলনা নিয়ে এসেছি। বিট্টু কই? বিলাসদা? বড় দেরি করে আসেছি গো। বিট্টু, বিট্টু আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে গো। আমার বিট্টু! আমার বিট্টু আরে লাই। মানে বিট্টু কোথায় গেছে? কোথায় গেছে বিলাসদা বলো? চুপ করে থেকো না। আমার বিট্টুকে ওরা মেরে ফেলেছে গো। না! বিলাসদা, বলো বিলাসদা বলো। আমার বিট্টুকে কে মেরেছে তুমি বলো। মেরে যেই থাকুক না কেন, আইন কিন্তু তাকে ছাড়বে না। রাখুন, রাখুন আপনাদের আইন। বিলাস, আইন তো এতদিন আপনাদের হাতে ছিল গো সাহেব। আমার বিট্টুকে যে আমার কাছ থেকে কাড়ে নিয়েছে তাকে আমি শেষ করবো। বিলাস, আইন তুমি নিজের হাতে নিতে পারো না বিলাস। ও আইন তো এতদিন আপনাদের হাতে ছিল গো স্যার। কি হলো আমার? বোনটা চলে গেল, কবিতিও চলে গেল। পেরেছেন এতগুলো বছর পরেও ওই আমার বিট্টুর কাছে তার বাবা মাকে ফিরিয়ে দিতে লাই, পারেন নাই আপনাদের আইন। বিলাস, জীবনে ওই ভগবান সারা আমাকে কিচ্ছু দেয়নি গো। যা দিয়েছিল সব কেড়ে নিয়েছে। আমার গোপালকে কাটছে, আমার বিট্টুকে কাটছে। আরে আরে ভগবান, কেড়ে যদি নেবে তাহলে এই পৃথিবীর আলো কেন দেখিয়ে বিলাস, কেন এই বিট্টুটাকে এতদিন আমার কাছে রেখে মায়া বাড়ালে? ভগবান, তুই তেলার মতোই তেল দিচ্ছিস। সারা সারা এই বিলাস বলবো গায়ের পান্তা খেয়ে ওই গুগলি ছোড় খেয়ে গায়ে চোর বাড়াইছে ওটা। ওই সামনে পেলে তাকে আমি ছাড়বো বলাই, তাকে ছাড়বো বলাই। বিলাস, তোমাকে সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই। আমাকে আর সান্ত্বনা দিতে হবে না স্যার। সে যাওয়ার সে তো চলে গেল। বিলাস,
তোকে হারায় এই বিলাস মর্গ কেপা তো করুই না গেল। আপনারা শোনেন, আপনারা চাকরি রলেন বড় বাবু। আমার বিট্টুকে চিকিরে নিয়েছে, আমার বিট্টুকে যে কোথায় কোথায় মেরেছে, ওকে আমি পৃথিবীতে বাঁধতে বলাই, ওকে আমি পালা পালা করে কাটবো, পালা পালা করে কাটবো, পালা পালা করে কাটবো। তুমি এত উতলা হচ্ছ কেন বলো তো? পলাশ তো এর আগে কখনো এরকম করেনি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো নন্দিনী, কিন্তু এত রাত হয়ে গেল, প্রায় বাবু হ্যাঁ শুধু কাকা। ছেলের দিদিমণি আর পলাশের চিন্তায় অনেকক্ষণ আপনারা মুখে কিছু দেননি, এইভাবে থাকলেন। এখন যে আপনার শরীরটা খারাপ হয়ে যাবে, চলুন চলুন কিছু খেয়ে নেবে, চলুন। পেট খালি থাকলেও যে মাথাটা চিন্তা দিয়ে ভর্তি হয়েছে দু কাকা, আমার গলা দিয়েও খাবার নামবে না যদু কাকা। ঠিকই বলেছো গো, ঠিকই বলেছো। চিন্তা তো আমারও হচ্ছে, এরকম তো কোনোদিন হয়নি। এর আগেও তো পলাশ ঝিলিককে নিয়ে বেড়াতে গেছে, কিন্তু ঠিক সময় মতোই বাড়ি ফিরে এসেছে। আচ্ছা, তারা এই ঝড় বৃষ্টিতে কোথাও আটকে পড়েনি তো? হতে পারে যদু কাকা, হতে পারে, কিন্তু অন্য অঘটনও তো ঘটতে পারে। অন্য কোনো হ্যাঁ অঘটন নন্দিনী, অঘটন মানে? এই গ্রামকে আমি আর বিশ্বাস করি না। পলাশের ভাগনা খুন হলো, চাপাকে এমন পাশরিক অত্যাচার করা হলো যে আজ হাসপাতালে 3 দিন হলো সে পড়ে আছে। রাতের অন্ধকারে হায়নার দল যেন ওত পেতে আছে গো যদু কাকা। তুমি অত শত ভেবো না তো। দেখবে আমার ঠাকুর ওই ঝিলিক ঠাকুরজি আর পলাশকে ঠিক রক্ষা করবে। অতটা ঠাকুর দেবতার উপর ভরসা করো না গো নন্দিনী, ওরা এখন মেশিন হয়ে গেছে। এনিওয়ে যদু কাকা, হ্যাঁ তোমাকে যে একটা থানাতে ফোন করতে বলেছিলাম, হ্যাঁ তুমি করেছো? আচ্ছা, আচ্ছা। বড়বাবু ফোনে বললেন হ্যাঁ, কি বললেন? তারা এক্ষুনি বাড়িতে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ও, হ্যাঁ। কি ব্যাপার মিস্টার আসিফ? আসলে কি হয়েছে জানেন অফিসার, হ্যাঁ, বিকাল 5টা নাগাদ পলাশ আর ঝিলিক বেড়াতে যাচ্ছি বলে বেরিয়েছে, এখনো তারা বাড়ি ফেরেনি। প্রচন্ড ঝড় জল হচ্ছে, ওরা কোথায় যেতে পারে? আপনি একটা কিছু ব্যবস্থা করে দিন। এত ভেঙে পড়বেন না, আমি আপ্রাণ চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, ওরা বেড়াতে কোথায় যেতে পারে বলুন তো? হ্যাঁ তা ওরা বলেছিল নাকি ওই পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে? ওইখানেই তো ওরা যায়, এর আগেও একবার গিয়েছিল। হ্যাঁ দাঁড়ান অফিসার, আমিও কিন্তু আপনার সঙ্গেই যাবো। না না না, এত রাত্রে এই ঝড় বৃষ্টির মধ্যে আমি তোমাকে একা ঠিক আছে, তুমিও নাই চলো। হ্যাঁ যদু কাকা তুমি ড্রাইভারকে গাড়িটা বার করতে বলো, আর কিন্তু গাড়িটা বার করতে বলবে না কিন্তু। হ্যাঁ চলো। পলাশদা, আজ তোমাকে আমার বলতে ইচ্ছে করছে, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। কথা কিছু কিছু সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। চোখে কোথায় মনের কথা, চোখে মনের আয়না, চোখে কোথায় মনের কথা, চোখে মনের আয়না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। কিসের ভয়? কিসের ভয় করছে তোমার? আটকে গেছে, প্রায় 12টা বেজে গেছে। কর্তাবাবু আর দিদিমা কি ভাবছেন বলো তো? যে যা ভাবছে ভাবো, তোমাকে তো আমি নিজের করে পাচ্ছি
আছে বলো? আমি যে তোমাকে আরো কাছে পেতে চাই পলাশদা। এসো, তুমি আমার আরো কাছে এসো। হয় না ঝিলিকে, হয় না। এক্ষুনি যে আমাদের বাড়ি যাওয়া না দরকার। পলাশদা না, আজ আমি কিছুতেই বাড়ি যাব না। বাড়ি যাবে না মানে? যাবো না মানে মানেটা খুব সোজা। আজ তুমি আর আমি এক আত্মা হয়ে ওই নির্জন পাহাড়ে স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হব। আমি তোমাকে আরো কাছে পেতে চাই পলাশদা, নিজের করে। এসো প্লিজ, আমার কাছে এসো। ঝিলিক, ছেলে মানুষের করো না। বিয়ের আগে এসব ভাবাও পাপ। কিসের পাপ পলাশদা? আমি তো তোমাকে ভালোবাসি, আর ভালোবেসে আমি তোমাকে নিজের করে পেতে চাই, এতে কোনো পাপ নেই। প্লিজ তুমি কাছে এসো, কাছে এসো, আরো কাছে। তুমি একটু বোঝার চেষ্টা করো ছেলে। এত রাত্রে মন্দিরেতে এভাবে আমরা দুজন মিলে আটকে গেছি। কি লোকে যদি আমাদের দুজনকে এভাবে যদি একাকে যদি দেখে নেয় তাহলে কি হবে একবার ভেবে কেউ দেখবে না পলাশদা। প্লিজ তুমি আমার কাছে এসো, আমি তোমাকে আরো নিজের করে পেতে চাই। প্লিজ প্লিজ। ঝিলিক, ঝিলিক, কর্তব্যর ঘিন্নি মাঝে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, আমিও তো বৌদির আওয়াজ পেয়েছি। এবার কি হবে ঝিলিক? এইবারই তো আসল খেলা শুরু হবে। মিস্টার পলাশ। এই মিস্টার পলাশ, আমাকে বোঝা অত সহজ নয়। ওই ব্যাগের মধ্যেও যে সাপ থাকে এই কথাটা তোমার জানা ছিল না। তাই তো বিদেশ থেকে আসার পর যেই সময়টার জন্য এতদিন আমি অপেক্ষা করছিলাম, সেই সময়টা আজ আমার হাতের মুখে চলে এসেছে। এতক্ষণ যাকে তুমি মোহিনী রূপে দেখেছো, এবার তুমি দেখবে যে একটা কালে নাগিনী। তুই আমাকে খুলে বলছিলি, আমাকে খুলে বল। তুমি এসেছো দাদা। তুমি যদি আর একটু দেরি করে আসতে তাহলে তোমার মন আর মুখ দেখাতে পারতো না। ঠিক বলছি, আমি ঠিক বলছি। ওই শয়তানটা আমাকে নির্জন পাহাড়ে একা একা ডেকে এনে আমার সম্মানহানি করার চেষ্টা করেছিল। বিশ্বাস করুন কর্তবাবু, এসব মিথ্যে কর্তবাবু। না, একটা কথাও মিথ্যা নয় দাদা। ওকে তুমি বিশ্বাস করো না, ও একটা ভদ্রবেশী শয়তান। কর্তবাবু, আপনি আমায় মারলেন কর্তবাবু। শুধু মারলা? কর্তবাবু, ইচ্ছে করছে আমার ওই গুপ্তিটা নিয়ে তোকে ঢুকিয়ে দিতে। এতদিন ধরে যে কাল সাপটাকে আমি এতদিন ধরে দুধ কলা দিয়ে মানুষ করলাম, সে আজ আমারই ছবলে মারতে চাই। সাপকে কখনো পোষ মানানো যায় না দাদা। তাই তো তোমাকে আমি আবারও বলছি, ওকে তুমি এমন শিক্ষা দাও ভবিষ্যতে ও যেন কোনোদিন আর কোনো মেয়ে সর্বনাশ করতে না পারে। গিন্নিমা, আপনি বিশ্বাস করুন গিন্নিমা, এসব মিথ্যে কথা। আমি সব বুঝতে পেরেছি পলাশ, আমি সব বুঝতে পেরেছি। মানে তার মান হারিয়েছে পুত্রের কাছে, ইতরের কাছে মনুষ্যত্ব বিসর্জন দিয়েছে। সিংহ শাবক দয়া ভিক্ষে চাইছে বিড়ালের কাছে। রাজহংস দাঁড়িয়ে আছে ওই শকুনের দরজায়। মা, কি পাগলের মতো কথা বলছো নন্দিনী? বলছি ঘর ভাঙলে ঘর হয়, বৌদি একবার ভাঙলে একবার হয়। নন্দিনী! কিন্তু মানুষের মন ভাঙলে দুকুলি ভেঙে যায়। যাদের কলঙ্কটাই তুমি দেখলে, তার জ্যোৎস্নাটা তোমার চোখে পড়লো না। মা, গিন্নিমা, আপনি কি বলছেন গিন্নিমা? বলছি তুই যে বিশ্বাস করেছিলি, কিন্তু তুই তো জানিস না কি তিনি এই পৃথিবীতে বিশ্বাস করলে তার এই ব্যবহারটাই পেতে হয়। তাই তুই আজ এই ব্যবহারটাই পেয়েছিস। ছেলে, কেন কেন তুমি আমাকে এভাবে সবার সাথে কি অন্যায় করেছি আমি? ওই মিস্টার পলাশ,
আমাকে একদিন বলেছিলে চুপ কর বলতে বাবু চুপ কর আর একটা কথা বললে আমি কিন্তু আবার হাত তুলতে বাধ্য হব সে ছোট্টবেলা থেকে তোমাকে মা বলে জেনে এসেছি মা। তুমি বিশ্বাস করো গিন্নি মা, আমি ঝিলিক দিদি বলে কোনো অসম্মান করি। পলাশ, হ্যাঁ মা। এটা যার যার দেখার ভঙ্গি। মা, যে দেখে তার নিজের প্রকৃত চোখ দিয়ে দেখে, আমার কিছু বলারও নেই আর কিছু করারও নেই। আমাকে অসম্মান করে দাদা বৌদির কাছে এখন সাধু সাধা হচ্ছে, তাই না? পলাশ কেন তুই এই কাজ করলি পলাশ ও অন্যায় করেনি বাবা, পিটার তুই হ্যাঁ আমি লোক ঢুকে খবর পেয়ে বাধ্য হলাম তোদের সামনে ছুটে আসতে। ভালোই করেছিস রে পিটার ভালোই করেছিস আমার উপকারের কৃতজ্ঞতা হিসাবে তোর ছেলে কি করেছে তা তুই নিজের চোখেই দেখ তুই ভুল করছিস রাজশেখর। ভুল হ্যাঁ ভুল ভুল আমি করেছি ভুল করেছি একটা কাল সাপকে পানিতে আশ্রয় দিয়ে পলাশ, আমি ছোট্টবেলা থেকে তোকে কি এই শিক্ষা দিয়ে মানুষ করেছি পলাশ? তোর মায়ের অভাব তোকে আমি কোনোদিন বুঝতে দিইনি পলাশ। আমার ধারণা ছিল তুই কোনোদিন কোনো অন্যায় করতে পারিস না পলাশ, তুই কোনো অন্যায় করতে পারিস না। অন্যায় তো আমি করিনি মা। ওই ওই সতীদাহ প্রথাতে যেমন জোর করে ও স্বামীর দগ্ধ চিতায় স্ত্রীকে জোর করে পুড়িয়ে মারা হতো, ঠিক ঠিক তেমন করে আজকে ভ্রষ্টাচারের চিতায় মিথ্যাচারের আগুনে আমায় পোড়ানো হচ্ছে। পলাশ, মা, মা গো। তোমার ওই পলাশকে নিয়ে খুব গর্ব ছিল তাই না নন্দিনী এবার দেখেছ তো তোমার ঠাকুর কতটা বেঈমান দেখি নন্দিনী ওই বেঈমানটার জন্য তোমার চোখে জল ওর জন্য নয়, ওর জন্য নয়, আমার চোখে জল আসছে তোমার জন্য। লেখাপড়া শিখে কিছুই তুমি শিখলে না, চোখ ছিল দেখলে না, কান ছিল শুনলে না, এই পৃথিবীটাকে শুধু অহংকারের দাপটে তুমি একেবারে ঢেকে রেখে দিলে। বৌঠান বৌঠান ঠিক কথাই বলছে রাজশেখর। পিটার স্নেহ আর অহংকার তোকে ভুল বোঝাচ্ছে রাজশেখর। আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না পিটার ওরে ঝিলিক আমার বউ ও আমাকে মিথ্যা কথা বলবে বলার আমার ছেলে রাজশেখর, ও কি আমাকে মিথ্যে কথা বলবে? পিটার রাজশেখর, চুপ করো দাদা, চুপ করো। ওই ছোট লোকগুলোর সঙ্গে মুখ লাগাতে গেলে নিজেদেরকেও ছোট লোক হতে হবে। তাই তো বলছি বাড়ি চল। হ্যাঁ, তাই চল, ঝিলিক, তাই চল। একটা কথা কান খুলে শুনে নে পিঠা তোর ছেলে স্কাউন্ডারটাকে বলে দিবি ও যেন আমাদের বাড়িতে আর কোনোদিন না যায় আজ থেকে ওর সঙ্গে আমাদের সবারই সম্পর্ক শেষ চল ছেলে তার কথা আমি জানি না পূর্ব জন্মে আমি কি পাপ করেছিলাম যে যে সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকে এই জন্মে এভাবে করতে হলো। কিন্তু কিন্তু বিশ্বাস করুন বিশ্বাস? বাবু, পূর্ব জন্মে আমি কোনো পাপ করে থাকলেও এই জন্মে কেন তো অবস্থায় আমি কোনো পাপ করিনি। আজ আজ না দোষে যে শাস্তি আপনি আমায় দিলেন পলাশ সে শাস্তিটা আমি মাথা পেতে নিলাম করতে বাবু, পলাশ কিন্তু কিন্তু দোষটা আমি ঘাড়ে নিতে পারলাম না। চোরের মায়ের বড় গলা, তাই না? দিদিমণি, চোর যদি চুরি না করে বদনামি হয় তাহলে তো চোরের মায়ের বড় গলা হবে। ইংরেজি শিক্ষায় দুটো গালাগালি শিখে রপ্ত করে এলেই তো শিক্ষিত হয়ে যাওয়া চাই না দিদিমণি। ইংরেজিতে গালাগাল তো এই দেশের মানুষেরাও দিতে পারে। You can't believe it that I can talk to English very well because
because I am an educated person and a golden holder of golden certificate in Calcutta University. Understand? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো দাদা? চলে এসো। ঠিক আছে তাই চলছে। কি হলো? পালাচ্ছেন নাকি? আরে দাঁড়ান 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 দাঁড়ান। দিদিমণি, কোন অপরাধে সাজা আমায় দিলেন? আমি তো সত্যি আপনার কোনো ক্ষতি করিনি দিদি। এরপরেও তুই বলবি যে ঝিলিকের কোনো ক্ষতি করিস না? হ্যাঁ কর্তাবাবু, হ্যাঁ। এই প্রশ্নের উত্তরটা আমার চেয়েও আপনার বোন আপনাকে খুব ভালোভাবে দিতে পারবে কর্তাবাবু। পলাশ, একবার একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখবেন এখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা আপনি ঠিক করলেন কি না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মতো একটা অমানুষের লেকচার শোনার সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। চলে এসো দাদা। তাই চল ঝিলিক। গুড নাইট পিটার। বাট ফরগেট মাই লাস্ট ইনস্ট্রাকশন। তোর ছেলে যেন আমার বাড়িতে আর কোনোদিন না যায়। কর্তাবাবু, গুড বাই এন্ড গুড নাইট। চলো ঝিলিক, চল ঝিলিক। চলো বৌদি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিরগিটির মতো রং বান্নস করা বদল করা মানুষগুলোর মজা নাই বা দেখলে? বাহ দিদিমণি, বাহ। আমরা তো না হয় গিরগিটির মতন রং পাল্টাই, আর আপনি আপনি তো পুরো আপনার চরিত্রটাকে। এই মিস্টার, আমার চরিত্রটা যে কি সেটা তুমি থানায় গেলেই বুঝতে পারবে। চলে এসে বৌদি, এরা কিছু পারুক আর না পারুক, ওই বড় লোকের ঘর ভাঙতে খুব ভালোই পারে। চলে এসো। আমি বিশ্বাস করতে পারছি না মা, এই কথাটা করে মা, কাজ করতে পারি। আমি কি এতদিন তোকে এই শিক্ষাই দিয়েছি? না, না। ওঠা, আপনি আপনি এতদিন ওকে কি শিক্ষা দিয়েছেন বাবা তা হয়তো জানি না, তবে একটা কথা বলতে পারি বৌঠান, আপনার শিক্ষা বিফলে যায় না বৌঠান। বলা সে কাজ করতে পারে না। কিন্তু চোখের সামনে আমি যা দেখলাম তাকে আমি অবিশ্বাস করি কেমন করে? চোখ বলছে এক কথা আর মন বলছে অন্য কথা। বল বলে বৌঠান, এই পৃথিবীতে এমন অনেক কিছু ঘটনা ঘটে যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না। চোখের সামনে ঘটে এক আর আর ঘটনাটা ঘটে আর এক। ঘটনাটা চাই ঘটুক বাবা, আজ তো আমি সবার কাছে দোষী। পলাশ, সবাই বলবে ওই দেখো পলাশ যাচ্ছে, যে বিশ্বাসঘাতকতা করেছে ওই চৌধুরী বংশের সঙ্গে। আমি আমি চৌধুরী বংশের ঝিলিক দিদি বলে সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়ে সবাই সবাই আমাকে অবিশ্বাস করলো। মা, মা তুমি কি করে আমাকে অবিশ্বাস করলে মা, যে যে তোমার পলাশ এই ধরনের কাজ করতে পারে? বিশ্বাস আমি করিনি, মা। বিশ্বাস আমি করিনি। আমি জানি ইস্পাত থেকে নোংরা করে দিলে সে হাতুড়ির ঘা সহ্য করতে পারে, কিন্তু মাটির পুতুলকে ওই আগুনে পুড়িয়ে শক্ত করলেও সামান্য আঘাতে কিন্তু ভেঙে চুরমার হয়ে যায়। আমার পলাশ ইস্পাত তুই কোনোদিনও ভাঙবে না, কোনোদিন না। তা হয়তো পারবে না বৌঠান, কিন্তু কিন্তু যা যা কি সব কথা যা। শোন বাবা, শোন পলাশ মাইসান, আমরা দুজনেই আজ এই পৃথিবীর আদালতে বিশ্ব মানবতার কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অদ্ভুত এক দোষী বাবা। আমরা আমরা অন্যায় করিনি, তবু তবু ন্যায়ও পাইনি। তোমার কথাই তো ঠিক বাবা। পলাশ পলাশ যখন এমন জীবনটা মরে ব্যর্থ বুঝায়, ভাবি গঙ্গায় ঝাঁকি, আমি তো আছি ভুললি তাকে মা।
অসম্ভব, আর সময় দেওয়া যায় না। আমি অনেক দিন সময় দিয়েছি, কিন্তু সময়ের মধ্যে একের পর এক দুর্নীতি পরায়ণ কাজ করে যাচ্ছে ওই লালমোহন গাঙ্গুলি। কয়েকটা প্রমাণ আমি জোগাড় করেছি। কাল নবাববাবু আমাকে ফোন করে বললো কিছু গোপন কথা বলবে, কিন্তু কি বলবে নবাববাবু? কিছু জানতো ইতিহাস? ইতিহাস? হ্যাঁ স্যার, এতদিন ধরে যে ইতিহাসটাকে আমি আমার এই মনের মধ্যে গোপন করে রেখেছি, সেই গোপন ইতিহাস যা আগামীর ইতিহাস। বেশ, তাহলে যা বলতে চাইছেন বলুন। বলবো স্যার, বলবো। যে অনুশোচনায় আমি দিনের পর দিন তিল তিল করে ভুগছি, সেই অনুশোচনা থেকে মুক্তি পেতে আজকে আজকে আমার এই স্বীকারোক্তি স্যার। অনুশোচনা? কিসের অনুশোচনা? মনে করেছিলাম কথাটাকে সারা জীবন আমি আমার বুকের মধ্যে চেপে রেখে ওই ছোট্ট বিট্টুটাকে মানুষ করে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করবো স্যার। কিন্তু কিন্তু তা উপরওয়ালা তো হতে দিল না স্যার। শুনুন স্যার, বিট্টুর মা বাবা খুন হয়েছে, আর এই কাজের জন্য নবাববাবু, এ আপনি কি বলছেন? ঠিকই বলছি স্যার, যা বলছি সব সত্যি কথা। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। তখন তখন রাত্রে আমি গ্রাম পাহারা দিতাম, আর দিনের বেলা ওই শয়তান লালমোহন গাঙ্গুলির বাড়িতে আমি পাহারা দিতাম। আর এর জন্য না স্যার, ওই লালমোহন গাঙ্গুলি আমাকে বেশ মোটা টাকা বেতন দিত। তারপর? জানেন স্যার, আমারও একটা ছোট্ট মামরা ফুটফুটে মেয়ে ছিল, নাম ছিল তার শিউলি। শিউলি? হ্যাঁ স্যার, আজ বেঁচে থাকলে ও হয়তো ওই বিট্টুর বয়সী হতো স্যার। না, আপনার মেয়ে মারা গেল কিভাবে? একদিন শয়তান ওই লালমোহন গাঙ্গুলি আমাকে ডেকে বললো, একজোড়া খুন করতে হবে। খুন? চমকে উঠলাম। লালমোহন আমাকে বলল, আমি যদি ওর কথা মতো খুনটা না করি, তাহলে তাহলে আমার আমার ছোট্ট মেয়েটাকে ওই লালমোহন ছাড়বে না, ওকে খুন করে ওই নদীর জলে ভাসিয়ে দেবে। তারপর? তারপর তারপর আমি আমার নিজের ওই ছোট্ট মেয়েটাকে বাঁচাবার জন্য ওই লালমোহনের কথা মতো ওই বিট্টুর মা বাবার ঘরেতে চোলাই মদ আর কিছু বেআইনি নেশার সামগ্রী আমি রেখে দিয়ে এলাম। রাতের অন্ধকারে ওই পুলিশের কাছে ঘুষ খেয়ে সেই ব্রাউন সুগার ব্যবসার অপরাধে গোবিন্দর গোলাপকে তুলে নিয়ে এলো এই আমার কাছে। আর আর সেই রাতেই নিজের ওই ছোট্ট মেয়েটাকে বাঁচাবার জন্য আমি ওই দুটো তাজা প্রাণকে মেরে ওই নদীর জলে ভাসিয়ে দিয়ে নবাববাবু, কিন্তু কিন্তু স্যার, পাপ যে পাপ কেউ ছাড়ে না স্যার। তাই তো আমি আমার নিজের ওই মেয়েটাকে বাঁচাতে পারলাম না স্যার, আমি বাঁচাতে পারলাম না। নবাববাবু, মাত্র দুদিনের জ্বরে আমার শিউলি মা আমাকে ছেড়ে চলে গেল স্যার, আমাকে ছেড়ে চলে গেল। আমি বাঁচাতে পারলাম না স্যার, বাঁচাতে পারলাম না। নবাববাবু, খুব অন্যায় কাজ করেছিলেন। আপনি আপনি আমাকে গ্রেফতার করুন স্যার, এই হাত দুটোতে হাত পরা পড়িয়ে ওই ছোট্ট বিট্টুটাকে একটু সান্ত্বনা দিন স্যার। আইনের পোশাক পরে আছি বলে গ্রেফতার হয়তো আমি আপনাকে একদিন করব। নবাববাবু, একদিন একটা ডায়েরি আপনি আমার হাতে দিয়ে বলেছিলেন পড়ে দেখতে, কিন্তু তাড়াতাড়ি স্টেপ না নিয়ে অপেক্ষা করতে। তাই আজ আমি আপনাকে বলছি, খুব শীঘ্রই আমি এই মানিক ডাঙ্গা থেকে পাপের বিনাশ করব। আর আর সেই যুদ্ধের সেনাপতির ভূমিকায় আমি আপনাকে পেতে চাই। তাই 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 এক্ষুনি আপনার হাতটাকে বদ্ধ না করে আমি আজাদ করে রাখলাম। কিন্তু নবাববাবু, স্যার বলুন। আমার যে আরো কিছু প্রমাণ চাই। ঠিক আছে স্যার, এত বড় বিশ্বাস যখন আপনি আমার উপরে করলেন, আমিও তখন এই সত্যের পথে দাঁড়িয়ে আপনাকে শপথ করে যাচ্ছি, আমি চেষ্টা করব যেমন করেই হোক, যেভাবেই হোক, ওই অসন্ন গঞ্জককে আমি আপনার জন্য আরো কিছু প্রমাণ আনবই আনবো। নবাববাবু তো কিছু প্রমাণ আনার কথা বলে গেল, কিন্তু কিন্তু আমার যে আরো কিছু প্রমাণ চাই। প্রমাণ আমি দেবো স্যার। হিমা, ওই সোরা বাচ্চার বিরুদ্ধে প্রমাণ আমি আপনাকে দেবো। হিমা, হ্যাঁ স্যার, আমি একদিন আপনি আমাকে কাট করে দাঁড় করাবেন বলেছিলেন, সেদিন ওই কথাগুলো শুনে আমার পা দুটো কেঁপে উঠেছিল, কিন্তু আজ আর কাঁপছে না।
আমার বোনটাকে যে শেষ করেছে তাকে আমি ওই জমের দক্ষিণ দুয়ারে পাঠাবোই। তাহলে বলো ভীমা, কি জানো তুমি? অনেক কিছু স্যার, অনেক কিছু। প্রতি মাসের 10 তারিখে জঙ্গলের টন টন কাঠ কেটে ওই সালে লালমোহন গাঙ্গুলি বেআইনিভাবে পাচার করে কলকাতা ফিরে। এছাড়াও গায়ের উন্নতির জন্য পিডব্লিউডির খাতে আছে 50 লক্ষ টাকা আত্মসাৎ করেছে ওই সালে ঘুরে বাচ্চা নেতা। এই নিন স্যার সেই ফাইল, আমি ওর আলমারি থেকে চুরি করে নিয়ে এসেছি। ওয়েল ডান ভীমা, ওয়েল ডান। আরেকটা কথা বলবো স্যার, হ্যাঁ, বলো। শুনলে আপনি চমকে উঠবেন। ভীমা, কি কথা? এই থানার মেজবাবু হ্যাঁ। মিস্টার মুখার্জি রোজ রাতে লালমোহন গাঙ্গুলির সাথে মদও খায় আর ঘুষও খায়। তাই তো আমি ভাবি গোপন কথাগুলো ফাঁস হচ্ছে কি করে। মুখার্জি, মিস্টার মুখার্জি। আমাকে ডাকতেন স্যার? ইয়েস ইয়েস মিস্টার মুখার্জি। আমি এই থানায় জয়েন করার পর আপনাকে দেখে ভেবেছিলাম অন্তত খাকি পোশাক পরে আমি একজনকে পেয়েছি যে এই সত্যমেব জয়তে কথাটার অর্থটা বোঝে। কিন্তু কিন্তু আজ আমি আপনাকে দেখে প্রমাণ পেলাম আপনি আর 5টা পুলিশ অফিসারের মতো একটা জঘন্য ঘুষখোর ননসেন্স অফিসার। এসব আপনি কি বলতে স্যার? শোনাব, যা বলছি তা বোঝার মতো বয়স এবং অভিজ্ঞতা আপনার যথেষ্ট হয়েছে। তাই তাই দয়া না করে না বোঝার কোনো ভান করবেন না। মানে আমি কি হলো, দোতলাচ্ছেন কেন? গলা শুকিয়ে গেছে নাকি বিবেকে মনুষ্যত্ব সব শুকিয়ে গেছে? ছি ছি মিস্টার মুখার্জি, ছি। সাধারণ মানুষের মনে আজ পুলিশ ডিপার্টমেন্টে কোনো স্থান নেই, তা শুধু আপনার মতো কিছু চৈতন্যহীন পুলিশ অফিসারের জন্য। অস্বীকার করতে পারেন আপনি আপনি লালমোহন গাঙ্গুলি ড্রিঙ্কস পার্টিতে জয়েন করেন না, ওর থেকে ঘুষ খেয়ে আইনকে আপনি ঠকান না। এসব আপনাকে কে বললো স্যার? আমি আপনার মুখোশ খুলেছি স্যারের কাছে। হ্যাঁ, এবার আমি আপনার শরীর থেকে ওই পোশাকটাকে খুলে নেব। ইয়েস, এবার আপনি যাতে সাসপেন্ড হন আমি তার ব্যবস্থা করব। সরি, আমি কোনো বিশ্বাসঘাতককে এই পুলিশ ডিপার্টমেন্টে রাখতে পারবো না। স্যার শেষবার মতো আর একটা আমরা কাছে শুনে চাই স্যার, আর একটা সুযোগ দিন। বেশ, ঠিক আছে, শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি, তবে বি কেয়ারফুল। দিস ইজ ইয়োর লাস্ট চান্স। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি আপনাকে কথা দিচ্ছি যে হাত দিয়ে খুশকে আমার এই হাত অপবিত্র করেছি সেই হাত দিয়ে আইন স্পর্শ করে আমি আমার অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করবো স্যার। কিন্তু আমার কি হবে স্যার? বোনটা যে আমার হাসপাতালে শুয়ে শুয়ে কাঁদছি, ভীমা, আমার বোনটা যে অসুখী হয়ে গেছে স্যার, ওর কি হবে স্যার? চাপা যদি সব শুনে তাহলে ও যে আত্মহত্যা করবে স্যার, আত্মহত্যা করবে। গিয়েছিল, আমি ওকে বাঁচাই নিয়ে এসেছি বটে। চাপা, কেন কেন তুমি আমাকে বাঁচালে বিলাসদা? এই পুরো বুক নিয়েছে, আমি আর বাঁচতে চাই না। না রে চাপা না, ও কাজ করতে পারিস না। মা মারা যাওয়ার সময় মাকে যে আমি কথা দিয়েছিলাম তোকে সুখী রাখবো, সুখী করবো। কাঁদছো কাঁদছো কেন গো দাদা, কাঁদছো কেন? আজ তো সুখী, আমি ভীষণ সুখী। এই দেখো না, আমার চোখ দিয়ে কেমন সুখগুলো তরতর করে বেরিয়ে আসছে। আমার আমার কপালে যে এত সুখ ছিল তা আজ আমি ভাবতে পারিনি দাদা। জানো জানো দাদা, জানো গন্ডগোল আমাকে বিয়ে করবে না বলে দিয়েছে। এই এত সুখ কি আমার কম বলো? এখন এই গায়ের মানুষ আমাকে ধর্ষিতা অসতী বলে গালাগাল করবে। তোমার তোমার বোন নষ্টা মেয়ে হয়ে ঘুরে বেড়াবে। এত সুখ কি আমি আমি সহ্য করতে পারবো? তুই চুপ কর বটে, তুই শান্ত হ। সুখী, আজ আমি ভীষণ সুখী দাদা। আমি আজ ভীষণ সুখী। তোমার বোন আজ ভীষণ সুখে আছে দাদা, ভীষণ সুখে। বলো না দাদা, বলো এত সুখ কি আমার কপালে সইবে? তুমি বলো। চাপা, এই চাপা, তোকে যে শান্ত হতে হবে রে। এ তো কাঁদলে তো চলবে গেলে। আরে বোন, তুই কাঁদিস না, তুই কাঁদলে যে আমার বুকটা ফেটে যায়, আমার বুকটা ফেটে যায়। কাঁদতে তুমি বারণ করছো দাদা, কিন্তু এই কান্নাই যে মেয়েদের সারা জীবনের সাথী। চাপা, ভগবান, তুমি কেন আমাকে এই শাস্তি দিলে ঠাকুর?
একবার চুপ কর বটে। তুই দেখে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি আমাকে কেন বাঁচালে বিলাসদা? চাপা তুমি হয়তো এতক্ষণ আমাকে না বাঁচালে ওই নদীর জলের সাথে আমি না চাপা না। বেঁচে থেকে কি হবে দাদা? বেঁচে থেকে কিছু হবে না। আমি শুধু বদনাম। আমাকে যে আর কেউ আশ্রয় দেবে না দাদা। চাপা! আশ্রয় দেবে না। আমাকে এখন কে আশ্রয় দেবে বলো? একটা নষ্ট মেয়ে মানুষ বলে সবাই আমাকে বাড়ি থেকে বের করে দেবে দাদা। দাদা, তোমার মনে আছে দাদা? তুমি ছোটবেলায় আমাকে বলেছিলে লাল বেনারসি পরিয়ে কপালে চন্দনের টিপ পরিয়ে আমাকে সাজিয়ে দেবে। মনে আছে দাদা? বলো না তোমার মনে আছে? মনে আছে রে বোন, সব মনে আছে। আর তুই বলতিস তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না রে, কোথাও। এবার হলো তো, আমি আর কোথাও যাব না দাদা। আমাকে তো আর কেউ বিয়ে করবে না। আমি তাই তোমার কাছেই সারা জীবন থাকবো দাদা। চাপা, তোমার যদি আপত্তি না থাকে আমি তোমাকে বিয়ে করবো। হ্যাঁ, দয়া করছে নাকি করুণা করছে? চাপা, না না, আর তো হয় না। কেন চাপা, কেন হয় না? একটু মাসি বলে কোনোদিনও যে দেবতার পুজো হয় না। চাপা হয় না। চাপা, আমি তোমাকে দেবো স্ত্রী সম্মান, দেবো স্মৃতি সিঁদুর। না না, সিঁদুর সিঁদুর যার হাত থেকে আমি আমার সিঁথিতে সিঁদুর পরবো ভেবেছিলাম, তা যখন হলো না, এই সিঁথিতে যে আমি আর কাউকে সিঁদুর পরতে দেবো না। কাউকে দেবো না। তুমি যা ভালো বুঝো তুমি তাই করো। তবে তবে চাপার জীবন যে নষ্ট করেছে তাকে কিন্তু আমি কিছুতেই ছাড়বো না। বেশ। আর আমিও আদালতে চিৎকার করে বলবো ওই সালা লাল মোহনের কথায় যাতে চাষিরা দেনা শোধ করতে না পারে তার জন্য বাঁধে ফাটাল আমি ধরিয়েছিলাম। ভীমা, এই বিলাস পড়বো ওই খেপা বাঘের মতো ছাপায় পড়বে ওই শয়তানের বুকে। সূর্য উঠছে, সূর্য উঠছে। শুরু করে দিয়েছে আবার সবাই নতুন বিদ্রোহ, এক নতুন যুদ্ধ। মেলান হাত, চলুন সবাই ওই পাপ আচারকে ধ্বংস করে সৃষ্টি করি এক নতুন সকাল। মেলান হাত, তারপর সবাই একসাথে চিৎকার করে বলে কি ওই একতা, ঘোড়ারা এপা চালে। এবার রাজাকে মেরে বোধ দিয়ে আমি কিস্তি বাদ করবো। আমি লালমোহন গাঙ্গুলি জীবনে কোনোদিন হারিনি, আর আজ আমি হারবো না। হারিনি জামাই বাবু, আমিও হারিনি। বাবার খুনের বদলা দাদা নিতে পারুক আর না পারুক, আমি কিন্তু নিয়েছি জামাই বাবু। তুমি তো তোমার দিদির থেকে অনেক বেশি জামাই বাবু, কোন খবরটা তুমি পেয়েছো? তোমার সর্বনাশের খবর নাকি ঝিলিকের সর্বনাশের খবর? চুপ, একদম চুপ। ওই মুখে দিদি বলে ডাকতে তো লজ্জা করছে না? তুই না চৌধুরী বংশের সন্তান, চৌধুরী বংশের কোনো সন্তান আজ পর্যন্ত একটা মিথ্যে কথা বলেনি। আর তুই এত বড় একটা বদনাম দিলি ওর নামে। কেন পুলিশকে এভাবে কলঙ্কিত করলি বল? আমি বলেছি বলে। তুমি বলেছো? হ্যাঁ, আমি বলেছি। আমার বুদ্ধিতে ওই পলাশকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তোমার এই সুন্দরী বোন। বাহ, বাহ, চমৎকার! চিবিয়ে খাবার জন্যে আমার বোনের মাথাটাই ফেলে তোর স্বামীর সামনে দাঁড়িয়ে আমি একটা আসামির সামনে দাঁড়িয়ে নেই। আমি তোমার চোখ রাঙাতে ভয় পাই না। করেছিলি তুই এমন কাজ কেন করলি? কি অপরাধ করেছিল ওই পলাশ? ওই পলাশ কোনো অপরাধ করেনি। অপরাধ করেছিল ওর বাবা পিটার ডিসুজা, আর তারই অপরাধের শাস্তি আমি পলাশকে দিয়েছি। মানে আমেরিকা থেকে বাড়ি আসার পর আমার মাথায় খুন চেপে গেছিল দিদি। যেদিন দেখলাম তোরই বিয়ের রাতে যে আমার বাবাকে খুন করলো,
ওই পলাশের সঙ্গে প্রেমের অভিনয় করে জামাই বাবু এইভাবে বাঁচাবে। এমন একটা ভালো ছেলের নামে কেন এত বড় একটা কলঙ্ক? কেন তুই ওকে এইভাবে অপদস্থ করলি? তোর মুখটা একবারও কাঁপলো না? কারণ আমি বারবার দেখেছি ও বাড়িতে তুই আর জামাই বাবু কিছুতেই ঢুকতে পারিস না। ওই যদু কাকার মুখে শুনেছি 3-4 বার তোরা ওই বাড়িতে গেছিলি, কিন্তু দাদা তোদের অপমান করে তাড়িয়ে দিয়েছে। এমনকি আমার মা তাকেও নাকি ও বাড়ি ছেড়ে এ বাড়িতে এসে থাকতে হচ্ছে। অথচ যে আমার বাবাকে খুন করেছে তার ছেলে বহাল তবিয়তে আমাদের বাড়িতে আদর খাচ্ছে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তাই তো আমি ঠিক করলাম তাই তো আমার কথা মতো ওকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তোমার বোন ঝিলিক। ভুল করেছিস রে বোন, ভুল করেছিস। পিতার তার অপরাধের শাস্তি আইন দিয়েছে। তাছাড়া একজনের শাস্তি দায় আরেকজনের কাঁধে চাপানো অনেক বড় অপরাধ রে বোন। ওরে বোন যা বোন যা, ওই পলাশের চোখের জল তোর জীবনে পড়ার আগে ওর কাছে তুই ক্ষমা চেয়ে নে বোন। কি বললি তুই? আমি ক্ষমা চাইবো পলাশের? আরে সত্যি তো কথা কর শোরের বাচ্চা। তার কাছে ক্ষমা চাইবে। সুন্দরী ঝিলিক। এই না, ঝিলিক। তোমাকে কোথাও যেতে হবে না ঝিলিক সুন্দরী, কোথাও যেতে হবে না। আরে ঝিলিক তো কোনো অন্যায় করেনি, ঝিলিক তো শুধু প্রতিশোধ নিয়েছে। ঝিলিক তোমাকে কোথাও যেতে হবে না। এবারে তুমি যা করবে তা হলো দাদা আমার ভাইকে বিয়ে করবে। তোমার দাদার কাছ থেকে তোমার ভাগের এই সম্পত্তিটা বুঝে নেবে। আপনি কি বলছেন জামাই বাবু? কি বলছে? কেন ছেলে হিসেবে তো বলা মোটেই খারাপ ছিল না। আমি তো সে কথা বলিনি জামাই বাবু, কিন্তু ওই গন্ডগোলটাকে আমি অন্য চোখে দেখি। না না, গন্ডগোলটাকে আমি কিছু বিয়ে করতে পারবো না। আরে না বললে তো চলবে না ঝিলিক সুন্দরী, না বললে তো চলবে না। এই বিয়ে তোমাকে করতেই হবে। কারণ ওই রাজশেখরের বাকি সম্পত্তিটা আমার চাই। না জামাই বাবু, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, এই মরণ খেলা তুমি বন্ধ করো। আমি সকালে আমার স্মৃতির সিঁদুরটা হারাতে চাই না। আমিও কি চাই তোমাকে হারাতে, কিন্তু কি করবো বলো? তোমরা তো আমার কথা কেউ শুনছো। কি চান আপনি? ওই রাজশেখর চৌধুরীর ধ্বংস। তুমি ভয় পেয়ে গেলে নাকি ঝিলিক সুন্দরী? হেসে নিন জামাই বাবু, যত পারেন আপনি হেসে নিন। কারণ এই হাসির সময় আপনি আর বেশি দিন পাবেন না। কারণ এই গ্রামের প্রত্যেকটা মানুষ যখন আপনার আসল স্বরূপটা জেনে যাবে, প্রত্যেকের চোখের জল যখন আপনার দিকে বন্যা হয়ে দেখবে, তখন কিন্তু আর আপনি হাসতে পাবেন না। আমাকে তুমি ভয় দেখাচ্ছ? আমাকে ভয় দেখাচ্ছ? ওই ভয় এই লালমোহন গাঙ্গুলিকে দেখে ভয় পা। আমি আমার লক্ষ্যে পৌঁছাবার জন্য একের পর এক সিঁড়ি আমি পেরিয়েছি। প্রথমে আমি এই কাজলকে বিয়ে করেছি, তারপর ওই বিট্টুকে আমার পথ থেকে সরিয়ে দিয়েছি। পিটারকে আমি খুনি সাজিয়েছি। এইবার আমার শেষ খেলা। যদি তুমি আমার কথা না শোনো, তাহলে সারা মানে কি ডানাকে আমি যদুকে পরিণত করবো। আর সেই আজ থেকে তোমরা কেউ বাদ যাবে না। আপনিও শুনে রাখুন জামাই বাবু, ওই মাথা হয়তো আপনি ভেঙে দিতে পারবেন, কিন্তু কোনোদিন তার
পারবেন না। মিস্টার লালমোহন গাঙ্গুলি, মুখার্জি তুমি? তুমি নয়, বলুন আপনি। বাহ! শুধু মুখার্জি নয়, মিস্টার মুখার্জি। What? ইয়েস, আমি আর আপনার কোথা গোলাম নই, অফিসারও নই। ওই কর্তব্য পরায়ণ অভিজ্ঞান সরকার আমাকে একটা করে কর্তব্য আর পরায়ণ ন্যায় নীতি সব বুঝিয়ে দিয়েছে। বাহ, বাহ, আর বাহ, তখনই বাহ। আমার অন্ধ বিবেকের বন্ধ জানালাগুলো সব খুলে গিয়েছে। তুমি রাস্কা তুমি একটা রাস্কা। তোমাকে আমি ওই বোতলি করে দেবো না। ইডিয়েট। ইডিয়েট! অভিজ্ঞান সরকারের মতো অফিসারকে দেখে যার আমূল বদলে গেছে, তাকে আর যাই বলুন বদলির ভয়টা অন্তত দেখাবেন না। এই মুখার্জি, ননসেন্স! আপনার সমস্ত কথা আমি সব শুনেছি। আমি এক্ষুনি থানায় যাচ্ছি আপনার মতো উচিত মতো ব্যবস্থা করতে। আরে যাও তুমি থানায় যাও শালা, ওইগুলো তো আমার ডাক না। তুমি আমার কষ্ট করবে, ওই থানা আমার কষ্ট করবে। এই লালমোহন গাঙ্গুলিকে গ্রেফতার করা অতটা সোজা নয়। আয়, কেউ এক পাও লড়বে না। আমার শেষ কথা শুনে রাখো কাজল, আমি এই ঝিলিককে নিয়ে আসছি। ওখানে আমি গণ্ডগোলের সঙ্গে ঝিলিকের বিয়ে দেব। হ্যাঁ, তুমি তোমার দাদা রাজশেখর চৌধুরীকে বলো সব সম্পত্তির দলিল নিয়ে ওইখানে আসতে। তুই কিছুতেই দাদাকেও কথা বলবি না, কিছুতেই না। আমি বোন। আমার মধ্যে মাত্র সময় মাত্র 24 ঘন্টা। ওই 24 ঘন্টার মধ্যে সম্পত্তির দলিল আমার চাই। তারপর আমি আগুন চালিয়ে দেবো, সব আগুন চালিয়ে দেবো। আমি শোনো, আমি আবার বলছি সময় দিলাম 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আমি দেখি এই সম্পত্তির দলিল যদি আমি না পাই, তাহলে এই ঝিলিকের শরীরটাকে এতগুলো টুকরো করবো না, সারা জীবন গুনতে লেগে যাবে। আমি ভুলই করেছি রে দিদি। আমি সেই ভুলের মাসুল দিতে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমি তোকে বলে যাচ্ছি, আমার যত ক্ষতি হয়ে যায় দাদাকে তুই ও কথা কিছুতেই বলবি না। আমায় তুই কথা দে, আমার দাদার উঁচু কথাটা তুই নত হতে দিবি না, দিবি না, দিবি না। আমি অনেক মনে থাকে যেন সময়ে কিন্তু 24 ঘন্টা। তারপর থেকে ওই মাথাটা উঁচু থাকে না নিচু হয়। আমিও পিতাদার কাছে যাব। লালমোহন গাঙ্গুলি, তোমার দাই সিঁদুর নিয়ে এতদিন আমার জীবনে যত অহংকার ছিল, যত বড়াই ছিল, আর সব নষ্ট হয়ে গেছে। আর এই সিঁদুর আমি রাখবো না। বুঝতে হয় আমি আমার বুক থেকে এই সিঁদুর বুঝবো, কিন্তু তোমাকে বাঁচিয়ে রেখে এই সিঁদুরের মর্যাদা আমি কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। হারাতে দেবে না কাজল। ঝিলিককে আমার স্বামী নিয়ে চলে গেছে, শুধু যাবার সময় একটা কথাই বলে গেছে, দাদা যদি 24 ঘন্টার মধ্যে সমস্ত সম্পত্তি না লিখে দেয়, তাহলে ঝিলিককে মেরে ফেলবে। তুমি চিন্তা করো না, তোমার এই পিটার দা এখনো বেঁচে আছে। পিতাদা, একটা কথা মনে রেখো, হাতি বুড়ো হয়ে গেল হাতেই থাকে, পিতাদা। কথা হয় না। পিতাদা, এবার সত্যি কথা বলার সময় এসেছে। আমি তোমাকে কথা দিচ্ছি,
ওই ঝিলিককে আমি ফিরিয়ে আনবই। তার আগে রাজশিকারের কাছে আমাকে যেতে হবে। পলাশকে সব কথা আমাকে খুলে বলতে হবে। চলো কোথায়? ওই আধুনিক হস্তিনাপুরে, যেখানে শুরু হবে আর একটা কুরুক্ষেত্রের যুদ্ধ। ওই গৌরব লালমোহন গাঙ্গুলিকে আমি বুঝিয়ে দেব যে আগুন ও জ্বালিয়েছে, সেই আগুন আমি বিদ্রোহের জল দিয়ে নেভাবই। আমি আসছি। তখন ঝিলিক নিতান্ত ছোট। কাজলের সম্বন্ধ দেখা হচ্ছে। চৌধুরী বাবু, বাবা মা খুব দুশ্চিন্তায় ভুগছে। ভালো সম্বন্ধ কাজলের পাওয়া যাচ্ছে না। আমার সঙ্গে পিটারের খুব ভালো বন্ধুত্ব, তাই লোকে বলে আমি আর পিটার নাকি হরিহর একটা। কাজলের জন্য ওই পিটার একদিন একটা সম্বন্ধ নিয়ে এলো। পরে পিটারের মুখে শুনলাম ওটা সম্বন্ধ নয়, ওটা লালমোহন আর কাজলের ভালোবাসা। পাছে আমি না করি, সেই জন্য আমার কাছে চেপে গিয়েছিল পিটার। তারপর এগিয়ে এলো সেই চরম দিন, 28শে মাঘ, গোধূলি লগ্ন, সারায়ের শব্দ, সারা বাড়ি যেন সেদিচ্ছে রঙিন আলোতে। চারিদিকে বাজি ফুটছে, সারায়ের শব্দের সাথে মিলে যাচ্ছে রজনীগন্ধার গন্ধ। প্রতিবেশী মা বোনেরা উলু দিচ্ছে। আর তখন সেই সময় কাজলিকে বিয়ে করতে লালমোহন এলো আমাদের বাড়িতে। আমি তখন বাবার কাছে অনুমতি নেবার জন্য ছুটে যাই এবং বাবাকে খুঁজতে থাকি। কোথাও বাবাকে খুঁজে না পেয়ে আমি পিটারকে জিজ্ঞাসা করি। তখন পিটার বলে বাবার সাথে কিছু দরকারি কথা বলার জন্য লালমোহন ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। আমি ছুটে যাই সেখানে, গিয়ে দেখি বাবার ঘরের দরজা বন্ধ। তারপর আমি কান পাতি, তারপর শুনতে পাই যে বাবার সাথে কথা বলছে ওই শয়তান লালমোহন। তুমি কি কথা বলছো বাবা? আমি তো অনেক সাত করে আমি ঘরে জামাই হতে চেয়েছিলাম। আমিও তো খুব সাত করে ঘরের জামাই হতে চেয়েছিলাম, কিন্তু তার আগে এই দলিলটাই আপনাকে সই করতেই হবে। এখন তোমাদের বিয়ে হয়নি আর আমি এই বিয়ে হতে দেব না। আমি সমস্ত কথা আমি রাজসেবককে জানিয়ে দেবো। সে সুযোগ তোমাকে দিলে তবে তো জানাতে পারবে। কেন, কি করবে তুমি? শোনো শোনো নিশিকান্ত চৌধুরী, আমার বহু দিনের ইচ্ছা বড় লোক হওয়ার। তাই আমি এই জঙ্গলের কাঠ চড়া পথে বিক্রি করেছি। শেষবারের মতো বলছি, যদি বাঁচতে চাও তাহলে এই দলিলটাই সই করে দাও। আমি দলিলে কোনো সই করবো না, আমি কোনোদিনই দলিলে সই করবো না। আর আমি এই বিয়েও আমি হতে দেব না। এত ব্যস্ত হচ্ছেন কেন শ্বশুর মশাই? এত ব্যস্ত হচ্ছেন? আপনি একটু বসুন বসুন বসুন। যাবেন? নিশ্চয়ই যাবেন। এখন যেখানে যাচ্ছেন সেখানে নয়, যাবেন আপনি অন্য জায়গায়, সেখানে যেখানে আমি আপনাকে পাঠাবো। যাবেন না? তুমি কি করলে? অন্যায় করলাম, অন্যায়। এছাড়া তো আমার আর কিছু করার ছিল না শ্বশুর মশাই। এরপর তুমি যদি আমার আসল সত্যটা জানতে পারো, তাহলে তাহলে শুধু বিয়ে নয়, আমাকেও তুমি পুলিশে দেবে। আসল সত্যটা তোমার কি? শুনবে? তাহলে শোনো, আমি বিবাহিত। এইবার
এবারে তোমার মেয়েকে বিয়ে করবো নিশিকান্ত চৌধুরী। এইবার এইবার আর তুমি মরবার জন্য দাঁড়া, আর দাঁড়িয়ে থাকলে হবে না। কাজলকে লক্ষ্যবস্থা তুলে চলবে না। কে কে নিশিকান্ত চৌধুরী? আমি এবারে চলি। তারপর পিটার পিছনে দরজা দিয়ে বেরিয়ে যায়। আমি দরজা খোলার জন্য ধাক্কা মারতে থাকি। ততক্ষণে ওখানে পৌঁছে গেছে পিটার। দরজা ভেঙে আমি আর পিটার যখন বাবার কাছে যাই, তখনও বাবার দেহে প্রাণ আছে। না রাজশেখরটা, কাজলকে আমি নিজে কথা বলতে গিয়েছিলাম। তারপর ভাবলাম কি, ও যদি আমার কথা বিশ্বাস না করে, ও যদি ভাবে আমরা ইচ্ছা করে সাজিয়ে গুছিয়ে এসব বলছি না, তারপর একবার ভেবে দেখ রাজশেখর, কত স্বপ্ন নিয়ে কাজল চন্দনের ফোঁটা পড়ে আগুনের সামনে বসে আছে ওই স্মৃতির সম্মানের জন্য। পিটার, ওর আশা আকাঙ্ক্ষাকে এভাবে তুই নষ্ট হতে দিলি রাজশেখর। ওই লালমোহনের মতো শয়তানকে আমি যখন একবার ভালো পাত্র ভেবে ভুল করেছি, তখন সেই ভুলের মাসুল আমি এই মেসো মশাইয়ের বুক থেকে রক্ত মাখা ছুরিটা নিজের হাতেই তুলে নিলাম। না, পারিনি সেদিনের সে দিব্যিকর ফেলে দিতে আমি পারিনি। চোখের সামনে আমার বউ কাজলের সিঁদুর রক্ষা করতে পিটার সেদিন জেলে চলে গেল। হিন্দু নারীর সেথের নাম দিল এক খ্রিস্টান। আপনারা এত বড় কাপুরুষ, আমার দাদা এত বড় অন্যায় করলো আর আপনারা কিছু বলেন না। না, বলিনি। তার কারণ কাজলের কথা ভেবে আমি কিছু বলিনি। বেশ, তা না হয় বুঝলাম। হ্যাঁ, যে বোনের স্বামী অন্যায় করেছে, সেই বোনের দোষটা কোথায়? কেন আপনি আমার বৌদিকে বাড়িতে ঢুকতে দেননি? কেন করেছেন নিজের বোনের প্রতি এত বড় অবহেলা? তার কারণ সেদিন ও অন্যায় করেছিল। হ্যাঁ, বাবার মৃতদেহের সামনে সবাই যখন আমার ওই বন্ধুর মতো পিটারকে দোষারোপ করছিল, তখন আমি দেখেছি ওই পিটারের নিরুত্তাপ চোখের কোণে একটু হাসে। কিন্তু ওই কাজল সেদিন সবার সামনে আমার বন্ধুর মতো আত্মত্যাগী মানুষের গালে অচ্চরে মেরেছিল। আমি সেদিন না বুঝে অনেক বড় ভুল করেছি। আমার জন্য পিটারদের এতগুলো বছর নষ্ট হয়ে গেছে। তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও পিটারদের, ক্ষমা করে দাও। তুই ভয় পেয়েছে ওই শয়তানের লালমোহন গাঙ্গুলি, ভয় পেয়েছে। কর্তাবাবু, ওরে ছোটবেলা থেকে তুই আমার কাছে মানুষ, তাই তুই যে এক্ষুনি ছেলেকে উদ্ধার করে নিয়ে আয়। যা বাবা যা, তোর বাবার অপমানের প্রতিশোধ তুই নিয়ে আই বাবা। মা, ওই মানিক ডাঙার শান্তিকে তুই রক্ষা কর, পলাশ যা। যাবো মা, যাবো। যেতে যে আমাকে হবে। তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমি যেন ওই সমাজ বিদ্রোহী লালমোহন গাঙ্গুলির হাত থেকে আমাদের ওই ঝিলিক দিদিমণিকে আমি বাঁচিয়ে আনতে পারি। একটা কথা কান খুলে শুনে নে পলাশ, কেউ যদি তোকে জিজ্ঞাসা করে তুই কোন অধিকারী ঝিলিককে ফিরে আনতে যাচ্ছিস, তাহলে তুই কি বলবি? কি বলবি তুই লালমোহন গাঙ্গুলির হবু শালিকে ফিরে আনতে যাচ্ছিস না, তুই যাচ্ছিস এই রাজশেখর চৌধুরীর বোনকে না, তুই যাচ্ছিস তোর নিজের স্ত্রীকে ফিরে আনতে। রাজশেখর, তুমি কি বলছো রাজশেখর? তুই কি বলছিস রে পিটার? ও ঠিকই বলছে, ও বাঁচাতে যাচ্ছে
পিটার ডিসুজার বৌমাকে, ওই ছেলের ডিসুজারকে। যা, কি তুই পারবি না পলাশ? বল তুই পারবি না? পারবো পারবো বা পারবো, পারতে যে আমাকে হবে। সৃষ্টির স্মৃতি প্রলয়ের অংশীদার এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে আমি। তাই তাই তোমাদের আশীর্বাদ যদি আমার মাথায় থাকে মা, তাই আমার চোখে থাকে ওই দৃঢ়তার নিশানা, আমার হাতে থাকবে সংগ্রামী অস্ত্র, আর বাহুতে থাকবে সংগ্রামী বল। আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি ফিরিয়ে আনতে যাচ্ছি আপনার বোন। না না, আপনার বোন নয়, আমি ফিরিয়ে আনতে যাচ্ছি পিটার ডিসুজার বৌমা ঝিলিক ডিসুজাকে। এই অঙ্গীকার কোনো পুরুষ মানুষের নয় করতে হবে। এই অঙ্গীকার এই একবিংশ শতাব্দীর ধীরে ধীরে গড়ে ওঠা এই পুরুষ সিংহ শামুকদের। আমি তোমাদেরকে শক্তির গ্রিন সিগন্যাল দিলাম। যেখানে যেখানে তোমরা তোমাদের প্রতিকারের হুইসেল বাজিয়ে ছুটবে, পথে পথে যদি তোমরা পাপের কোন লেভেল ক্রসিং দেখতে পাও, তা তোমরা ভেঙে চুরমার করে দাও। যাও যাও, ছোটাও তোমাদের রেলগাড়ি। রেলগাড়ির শব্দ সারা সমাজকে ডেকে বলছে সত্যমেব জয়তে। গণতন্ত্র বলছে স্বাধীনতা জয়। আর ওই রেলগাড়ির চালক চেতনা বলছে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। যাও, ছোটাও তোমাদের রেলগাড়ি। উঠছে, দাও দাও করে উঠছে লাশগুলো, সিম সিম করে হাওয়া বইছে। ঠান্ডা পড়ার গন্ধ কেমন লাগছে ঝিলিক? ক্ষমতার অপব্যবহার করছিস তাই না রে শয়তান? কর কর করে নে, কারণ এই সময় তোর আর বেশি দিন থাকবে না। এই বিমা, লেঙ্গি গন্ডগোলকে এখানে নিয়ে আয়। আজ রাত শেষ হবার আগে ঝিলিকের সঙ্গে ওই গন্ডগোলের বিয়েটা দিয়ে দেবো। মৃত্যু বিয়ে এর বিধাতা নিয়ে, ওটা তোমার হাতে নেই দাদা। এই গন্ডগোল, তুই বেশি বড় বড় কথা বলিস না। আমি যা করছি তোর মঙ্গলের জন্যই করছি রে। আমার মঙ্গলের কথা চিন্তা করে তুই তোর মঙ্গলের কথা চিন্তা কর। একই বিলাস তুমি হবে শুধু বিলাস চলে হলো শয়তান। আর সারা মানি টাকার ভোটর বিরুদ্ধে ফোনা তুলেছে খবর খাওয়ার জন্য। প্রস্তুত হ, প্রস্তুত হ, প্রস্তুত হ। পিস্তলটা এখন খেলনা সাহেব, ওই গুলিগুলো আমি বের করে নিয়েছি। সেকিরে বিমা, আরে তুই তো আমার লোক ছিলি। তুই আমার লোক ছিলি না? যেদিন ভীমার বোনের অপতি পাশবিক অত্যাচার চালিয়েছিলি, সেদিন তোর মনে হয়নি যে ভীমা তোর হয়ে কাজ করতো? একই বলাস, তুমি আমার দিকে এগিয়ে আসছো কেন? বলাস, তুমি আমার দিকে এগিয়ে আসছো কেন? তোকে যে মৃত্যুর কাছে পৌঁছাবো। তুই আমার কোনো সর্বনাশ করেছিস। মারো ওকে, আরো মারো। না, না, ওকে মেরো না। ওকে প্রাণে মারলে যে কাজলের সিঁদুর মুছে যাবে। চাপ চাপ পৌঁছান চাপ। এই দুষ্টু গরুর চেয়ে শুকনো গোয়াল অনেক ভালো। ক্ষমা করো পলাশ দা, আমি না জেনে অনেক ভুল করেছি। ঝিলিক, ঝিলিক, না ঝিলিক না। ভুল তো মানুষ মাত্রই করেছি। তোমার ভুলের ক্ষমাও আমি মানুষ হয়ে করে দিলাম। পলাশ দা, হ্যাঁ ঝিলিক, হ্যাঁ। ঠিক বলেছিস রে পলাশ। ঠিক যেমন ভুল হয়েছিল আমার, আর সেই ভুলের মাসুল দিতে আমি তোর হাতেই তুলে দিলাম আমার ছেলেকে। একটা শুভ দিন দেখে আবার তোদের 4 হাত আমি এক করে দেব। হ্যাঁ রে,
কথা বাঁচতে দিবে বলাই বন্ধ করো, তোমাদের সব কুচির চর বন্ধ করো। আমি কিন্তু এখনো মরিনি, বেঁচে আছি। তবে এবার মরবে। কে মারবে? তুমি? জানি লালমোহন গাঙ্গুলি। তুমি মারলে তোমাকে কৈফিয়ত দিতে হবে ওই প্রশাসনের কাছে, কারণ আমি একজন এমএলএ। লালমোহন গাঙ্গুলি, তোমার বুদ্ধি আছে জানি, কিন্তু আমারও উপস্থিত বুদ্ধি আছে। হাল কেটে পুকুরে জল পরিষ্কার করলাম। মুখার্জি, যান, রিপোর্ট তৈরি করুন। বলুন, ওই লালমোহন গাঙ্গুলি পুলিশের গায়ে হাত তুলে পালাচ্ছিল, পুলিশের সাথে এনকাউন্টারে ওর মৃত্যু হয়েছে। আমি হাসপাতালে চললাম। ঠিক আছে, ওর বডিটাকে পোস্টমর্টমে পাঠাও। ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে স্যার। আপনি চলুন, আমি আসছি। কাঁদিনি, দেখো ও চলে যাবার আগে আমি আমার হাতের শাখা শীতের সিঁদুর মুছে চলে এসেছি। ঠিকই বলছো, তুমি খেদো না, তোমরা খেদো না। ওই দেখো আকাশে নতুন তারারা উঠেছে, আধুনিক বেথলেহেমে আস্থা বলে আমার নতুন মেরি জন্ম দিয়েছে, এক নতুন যিশু, দেবতারা হাসছে। মানুষের দুটো চোখ আমার ওটা। আমি একটা চোখ দিয়ে দেখছি ছোট বোনের রঙিন সেথে, আর এক চোখ দিয়ে দেখছি বড় বোনের সাদা সেথে। বলো তো তোমরা আমি কত বড় ভাগ্যবান। ওদিকে কান্নার শব্দ, এদিকে হাসির ফোয়ারা। নন্দিনী, তুমি কি করবে বুঝতে পারছো না? নন্দিনী, তুমি তোমার দুই ননদকে তোমার বুকে ঠাঁই দাও, ওদেরই বুকে যে তোমার ঠাঁই। নন্দিনী, তোমরা আবার সারাই বাজাও, একদিকে বাজুক ব্যথার সুর, অন্যদিকে বাজুক সুখের সুর। বাজাও তোমরা। আকাশ আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় ঝরে যাবে, পৃথিবী আবার শান্ত হবে।